প্রকৃত দোষী কারা, প্রকৃত খুনি কারা, এটা ধরা না পড়লেও কিন্তু আগামী দিনে আরও একটা দুটো পাঁচটা অভয়া কিন্তু হবে। একজন মাত্র মাতাল সিভিক পুলিশ সকাল ভোরবেলা ওই আধ ঘন্টার মধ্যে ঢুকে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে চলে যেতে পারলো। এটা একটা বিরলতম থেকে বিরলতম ঘটনা, সারা পৃথিবীতে হয়তো কোথাও এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। আপনারা জানেন যে আমরা একদম শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে রয়েছি এবং যাবজ্জীবন কারাদণ্ড শুনতে পাচ্ছি আমরা। যে রায়ের দিকে তাকিয়েছিল সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সঞ্জয় রায়কে, যে কিন্তু অবশ্যই কলকাতা পুলিশের দ্বারা, আপনারা জানেন 10ই আগস্ট ঘটনার ঠিক পরের দিনই যাকে কিন্তু ধরা হয়েছিল, তার সম্পূর্ণ কথা আজকে লোয়ার কোর্টে যিনি বিচারপতি ছিলেন অনির্বাণ দাস তিনি শোনেন এবং তার পরবর্তীতে তিনি স্থগিত রাখেন তার রায়দান। এবং 2:45-এর দিকে আমরা তাকিয়েছিলাম, 2:45-এ কিন্তু সম্পূর্ণভাবে রায়দান ঘোষণা হলো শিয়ালদা কোর্টের বাইরে থেকে। একদম সরাসরি আপনাদের জানাচ্ছি যে যাবজ্জীবন কারাদণ্ড। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এই রায় পরবর্তীতে কোন দিকে গড়ায়। এই অ্যাপিল নিয়ে কি সঞ্জয় রায় বা তার পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয় কিনা, কিংবা লিগাল এডের পক্ষ থেকে কোনোভাবে সঞ্জয় রায়কে সাহায্য করা হয় কিনা পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে হায়ার কোর্টে যাওয়ার ক্ষেত্রে। এবং অবশ্যই হাইকোর্ট এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট, তার পরবর্তীতে এই সাজা কিন্তু চলতেই থাকবে এবং এই শুনানি কিন্তু এখনই থামছে না। অর্থাৎ বাইরে যেভাবে মানুষ উত্তেজিত হয়েছিলেন যে কি রায়দান হবে, তার কিন্তু আজ 20শে জানুয়ারি 2025 যে উত্তরটা উঠে আসছে সেটা কিন্তু আমৃত্যু, তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং আমৃত্যু কারাদণ্ড, যেটা কিন্তু 14 বছর বা 16 বছর সেটা সময়কাল নয়। অর্থাৎ তাকে কিন্তু যতদিন বেঁচে থাকতে হবে, যদি এই রায়টাই শেষ পর্যন্ত তাহলেও কিন্তু তাকে যতদিন বেঁচে থাকতে হবে সঞ্জয় রায়কে কিন্তু জেলের মধ্যে কারাদণ্ডে বাস করতে হবে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে লোয়ার কোর্টের সবচেয়ে বড় রায়দান। আরজিকর ঘটনা নিয়ে কিন্তু প্রথম রায়দান আজ কলকাতায় শিয়ালদা কোর্ট চত্বরে আমরা একদম সরাসরি আপনাদের জানালাম। এই রায় দেখে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ গত পরশুদিনই আমরা বুঝে গিয়েছিলাম যে সঞ্জয় রায় ছাড়া আর কেউই অভিযুক্ত হচ্ছেন না। এটাই সবচেয়ে মানুষের ক্ষোভের কারণ যে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, এই ধরনের একটা প্রতিষ্ঠানের মধ্যে, একটা মেডিকেল কলেজের মধ্যে ডিউটিরত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে খুন করবে ওই রকম নৃশংসভাবে, এটা প্রায় অসম্ভব। তবুও আমরা আশা রেখেছিলাম বিচার ব্যবস্থার ওপর যে হয়তো প্রকৃত দোষীরা ধরা পড়বে, কিন্তু যখন সঞ্জয় রায় একমাত্র দোষী বলে বিচারক রায় দিলেন, তাহলে আমাদের লড়াইটা শেষ হলো না। আমাদেরকে আগামী দিনে আরও জোরালো লড়াই করতে হবে যে প্রকৃত দোষী কারা, প্রকৃত খুনি কারা, এটা ধরা না পড়লেও কিন্তু আগামী দিনে আরও একটা দুটো পাঁচটা অভয়া কিন্তু হবে। ফলে এই জন্যই কিন্তু লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। এটাই তো সবচেয়ে আশ্চর্যের, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি CFSL সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার যা আসছে তাতে আদৌ সেই সেমিনার রুমে ঘটনা ঘটেছে কিনা এটা নিয়ে বড় বড় প্রশ্ন। লেস পসিবল বলেছে। তার সঙ্গে একথাও উঠে এসছে যে আদৌ সঞ্জয় রায়কে যে বেরোতে দেখা গেছে এটা মিলছে না তার ভৌগোলিক অবস্থান যা, তাহলে আদৌ কি সঞ্জয় রায় খুনি সেটাও কিন্তু CFSL রিপোর্টে চলে এসছে। DNA রিপোর্টে দেখা যাচ্ছে সঞ্জয় রায় ছাড়া আরও 4 জনের DNA রয়েছে, তারা কারা? সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে সঞ্জয় রায় ছাড়া আরও 67 জন রয়েছে, তাহলে কারা? ফলে এই যে অনেক ফাঁক রয়েছে সেগুলোকে কিন্তু পূর্ণ করলো না CBI, কলকাতা পুলিশ, কেউই করলো না। তাহলে সত্য গোপন করার যেটা চক্রান্ত চলছে এটা মানুষের কাছে আজকে পরিষ্কার। তাই স্বাভাবিকভাবে আসল খুনি কারা সেটা হয়তো ধরা পড়া তো সহজ নয়, তাই আরও জোরদার করতে হবে আমাদের লড়াই আন্দোলন। অবশ্যই চলবে, অবশ্যই চলবে। রায়টা বেরিয়েছে সেটা থেকে কোথাও গিয়ে হতাশ, সেটা ভীষণই দুর্ভাগ্যজনক একটা রায়। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা বলছি তার কারণ একদিকে আমরা দেখতে পেলাম একমাত্র সঞ্জয় রায়কেই দোষী বলে ঠাওরানোর চেষ্টা হলো, সেভাবেই পুরো তদন্ত প্রক্রিয়া চললো। যে তদন্ত প্রক্রিয়ায় প্রথমে কলকাতা পুলিশ যেভাবে অপদার্থের মতো তদন্ত করেছিল, CBI-এরও 3 মাসের বেশি সময় ধরে একই ভাঁওতাবাজি তদন্ত চললো। তাদের যে চার্জশিট সেখানে তার সঙ্গে ফরেন্সিকের রিপোর্ট, MIMB রিপোর্ট বা CCTVর যে রিপোর্ট, তাদের বড় বড় ফাঁক আমাদের চোখে পড়েছে। সেই ঘটনার মধ্যে থেকে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এটা প্রমাণ করার চেষ্টা হলো যে একজন মাত্র মাতাল সিভিক পুলিশ সকাল ভোরবেলা ওই আধ ঘন্টার মধ্যে ঢুকে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে চলে যেতে পারলো, এটা 1 নম্বর।
আর 2 নম্বর হচ্ছে যে তাকে বাঁচানোর জন্য গোটা রাজ্যের সমস্ত পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর উঠে পড়ে লাগলো। সাধারণ মানুষকে এটা বিশ্বাস করতে বলা হচ্ছে, এটা একটা 3-4 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না। এবং এর ফলে যেটা আমরা মনে করছি যে এর পেছনে যে সমস্ত বড় বড় প্রভাবশালীদের হাত আছে তাদেরকে রক্ষা করার জন্যই আজকে এরকম একটা ভাঁওতাবাজির তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরকম সাধারণ মানুষকে বোকা বানানোর একটা রায় দেওয়া হলো। এবং সেই রায়ে যাকে একজনকে দোষী বলে প্রমাণ করার চেষ্টা হলো, সেও এরকম বিরলের মতো বিরলতম একটা ক্রাইম ঘটানোর পরেও তাকে একটা ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত দেওয়া গেল না। এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা আজকে যথেষ্টই হতাশ। কিন্তু এই হতাশার যে শোক তাকে খুব দ্রুতই ক্রোধে রূপান্তরিত করে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, এই কথাই আমরা জানাতে চাই। ডেফিনেটলি এই যে তদন্ত হয়েছে, এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে থেকে তো সেভাবে সত্য কিছুই উঠে আসেনি। ফলে নতুন করে বিচার বিভাগীয় তদন্ত হোক বা অন্য যেখানে এই ধরনের নির্দিষ্ট কিছু প্রভাবশালীদের বাঁচানোর দায়বদ্ধতা থাকবে না, সেই জাতীয় একটা স্বচ্ছ তদন্তের মধ্যে থেকে প্রকৃত সত্য উন্মোচিত হোক, সেটাই আমরা চাইব। একদম দেখুন, এটা কোনো রকমের জাজমেন্ট কি বলবো, আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা এটাকে কমপ্লিট জাস্টিস বলে মনে করছি না। আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে ক্রিটিসাইজ করার, জাজমেন্টকেও ক্রিটিসাইজ করার আমাদের অধিকার আছে, সেই অধিকারের পার্ট থেকে আমরা বলছি এটা কোনো রকমের কমপ্লিট জাস্টিস হতে পারে না। কারণ এটা একটা বিরলতম ঘটনা, সারা পৃথিবীতে হয়তো কোথাও এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না, যেখানে একজন মেডিকেল অফিসার যিনি গ্রুপ এ অফিসার পদমর্যাদা সম্পন্ন, তিনি নিজের কর্মস্থলে গিয়ে তিনি জীবন বাঁচানোর জন্য যেখানে কাজ করছিলেন সেখানে নিজের জীবন দিতে হয়েছে। কিন্তু এটা বিরলতম জায়গা। আমরা দেখুন, বিচারকের ডিরেক্ট আমরা ক্রিটিসাইজ করতে পারবো না, বিচার ব্যবস্থার যে জায়গা ক্রিটিসাইজ আমরা করতে পারি গণতান্ত্রিক অধিকারে, সেই জায়গাটা আমরা ক্রিটিসাইজ করে বলবো আমরা এই বিচারকের যদি এরকম কথা হয় তাহলে আমরা এ ব্যাপারে একমত নই। আমরা মনে করি যে এই ঘটনাটা একটা সামাজিক প্রত্যেকটা মানুষের মনের কোণে কোণে একটা ভীত এবং ভয়ের জায়গা তৈরি করে দিয়েছে, যে একটা এত সুরক্ষিত জায়গায় যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে নর্মাল বাড়িতে, নর্মাল গাড়িতে, নর্মাল বাজারে, নর্মাল হাটে, নর্মাল জায়গাতে এই ধরনের ঘটনা রোজ রোজ হতে পারে। তাহলে একটা এক্সাম্পল তৈরি করতে গেলে এই ঘটনায় যে শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি হয়নি। একজন ব্যক্তির একদম কোনো রকমের দৃষ্টান্তমূলক শাস্তি নয়। এটা আমার মনে হয় রেপ অ্যান্ড মার্ডার কোনো ব্যক্তি কোনো জায়গায় যদি করে এর থেকে বেশি সে শাস্তি পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। তো আমাদের মনে করার জায়গা থেকে এরকম একটা বিরলতম ঘটনাতে এই শাস্তিটা আমরা খুব ছোট বলে মনে করছি, এবং আমরা মনে করি যে আরও যে পার্টগুলো আছে, শুধু একার সঞ্জয় রায় নয়, বাকি যারা আছে সবাই আমাদের যাদের প্রশ্নচিহ্ন আছে এবং সেই সঙ্গে সায়েন্টিফিক রিপোর্টের যে প্রমাণপত্র আছে সেগুলো নিয়ে আমরা লিস্ট আপ করে হায়ার থেকে হায়ারতম কোর্টে অবশ্যই যাব, এবং অভয়া দিদির বাবা মায়ের কে সঙ্গে নিয়ে আমরা মনে করি এই যুদ্ধে শুধুমাত্র একটা অভয়া নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অভয়ারা যারা আছে তাদের বুকে বল, তাদের বুকে সাহস জাগানোর জন্য আমরা যারা অভয়াদের ভাই হওয়ার সংকল্প নিয়েছি, যারা অভয়াদের বাবা, মা, বোন, দিদি হওয়ার সংকল্প নিয়েছেন, তারা এই লড়াইটা কখনো মাঝপথে ছেড়ে যাবেন না। আমি সবাইকে রিকোয়েস্টও করব এবং আমি নিজেও বলছি, প্রতিজ্ঞা করব, আমরা অভয়াদের জন্য লড়াই এক্সাম্পল তৈরি করতে গেলে এই অভয়ার লড়াই এখানে আমাদেরকে ছেড়ে গেলে হবে না, এই লড়াইটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তোমার বাবা মা বলছিল যে বিচারের এটা প্রথম ধাপ, সেই প্রথম ধাপও কি তোমরা সন্তুষ্ট হলে? একদমই নয়। আমরা মনে করি যে প্রথম ধাপেই একটা এক্সাম্পল হওয়া দরকার ছিল, যেটা এক্সাম্পল হয়নি। কিন্তু আবার বলছি, বিচার ব্যবস্থার বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্কামস্ট্যান্সেস থাকে, সেই জায়গাগুলো বিচার বিবেচনা করে ওনারা যে জায়গা বিচার দিয়েছেন আমরা সেটাকে এক ধরনের ওয়েলকাম করে অবশ্যই একটা স্টেপ আমরা এগিয়েছি, কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়। আমরা মনে করি যে প্রশ্নগুলো আমাদের আছে এবং যে পারিপার্শ্বিক জায়গাগুলো আছে এবং প্রশ্নর সঙ্গে যে সায়েন্টিফিক ল্যাবরেটরি রিপোর্টগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা একত্রিত করে আবার হায়ারতম কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা যাব, সর্বোচ্চতম কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব। কারণ এই যুদ্ধ মাঝপথে ছেড়ে যাওয়ার যুদ্ধ নয়, এটা এমন একটা যুদ্ধ যেটা এই যুদ্ধটাই একটা এক্সাম্পল তৈরি হবে যে এরকম ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে কেউ ছাড়া পাবে না। তো সেই জায়গা থেকে আমরা যুদ্ধ চালিয়ে একটা অন্য মত উঠে আসছে যে কোথাও কি তাহলে বিচারক এটা বুঝেছেন যে সঞ্জয় রায়কে যাবজ্জীবন ফাঁসি যদি দেওয়া হয় তাহলে এই ঘটনা আগামী উৎসাহত হতো না, তাই যাবজ্জীবন একদম হতে পারে এই জন্য হতে পারে যারা হাইকোর্টের আপনার লোয়ার কোর্টের যারা জাজ হন তারা যথেষ্ট আইনজ্ঞ, আইন সম্পর্কে যথেষ্ট
যথেষ্ট তাদের পরিষ্কার ধারণা থাকে এবং তারাও এমন নয় যে এই বিচার চাইয়ের জায়গায় আমার মনে হয় যারা বিচার করছেন তারাও মন থেকে চান যে একটা দৃষ্টান্তমূলক বিচার হোক। তাহলে বিচার চাওয়ার জায়গায় আমরা সবাই একই পার্টে আছি, কিন্তু কেউ কোনো পার্টে পছন্দ অপছন্দ বিরোধিতা একসঙ্গে থাকা আলাদা পার্ট হতে পারে, কিন্তু আমার মনে হয় যারা এই বিচারের প্রকাশ্য বিরোধিতা করছেন তারা মনে মনে এই সেই বিচারটাকে সম্পূর্ণ বিচার তিনি অন্তত নিজের মনের কাছে প্রশ্ন করছেন যে এই বিচারটা কমপ্লিট পাওয়া উচিত। তাই সেই জায়গা থেকে আমার মনে হয় যারা চরমতম বিরোধিতা করছিলেন এই আন্দোলনের তারাও পর্যন্ত এই বিচারটা মেনে নিতে পারবেন না। আপনারা যারা চরমতম এই আন্দোলনের বিরোধী ছিল তাদেরকে প্রশ্ন করুন, তারা কি এই বিচারটা মেনে নিতে পারবে? আমার মনে হয় তারাও এই বিচারটা মেনে নিতে পারবে না। তারা মনে করে যে উচ্চতর আদালতে যাওয়া উচিত এবং এর বিচারটা কমপ্লিট পেতে গিয়ে যতগুলো কালপিটস আছে তাদেরকে ধরে সামনে আনা হোক এবং সেই সঙ্গে এই শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাবজ্জীবন কারাদণ্ড কখনো দৃষ্টান্তমূলক আজকে আপনাকে তলব করা হয়েছিল বিধাননগর দেখুন, পুলিশ আইন মেনে কাজ করেছে, আমরাও আইনের পথে চলবে, আইন মেনে আমরাও আমাদের আইনি যে পথ আছে সেই পথ আমরাও বেছে নিয়েছি। আমি এবং আমার আইনজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে আমরা আইনি পথে যেভাবে আজকে তাহলে হাজির হলেন, জানানো হয়েছে তাদের কিছু? হ্যাঁ, আমরা জানিয়ে দিয়েছি আইনি পথে যেভাবে জানানো